14 জুলাই রাতের উত্তেজনার পরে ইঙ্গিত স্পষ্ট ছিল যে পরের দিনটি সহজ হবে না। 15 জুলাই দুপুরে ধানমন্ডিতে বর্তমান নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকরা যখন জানতে চান রাজাকার স্লোগান দেওয়ায় শিক্ষার্থীদের জবাবদিহিতার আওতায় আনা হবে কিনা, তখন তিনি জানান আন্দোলনকারীদের একাংশ যে ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা দেখিয়েছে তার জবাব ছাত্রলীগই দেবে। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তিনি আরও বলেন ছাত্রদের এই বিষয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নিজস্ব বিক্ষোভ মিছিল শুরু হওয়ার ঠিক আগে সাংবাদিকদের মুখোমুখি হন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন। তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটি পক্ষের হাতে আন্দোলনের নিয়ন্ত্রণ চলে গেছে এবং ঘোষণা দেন যারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার সাহস দেখাচ্ছে ছাত্রলীগ তাদের ঠেস দেখে ছাড়বে। যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণে রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এটি মোকাবেলা করব এবং যারা আজকেও এই বাংলাদেশের থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। অপরদিকে বেলা 12টা পার হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এর অধিভুক্ত 7 কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন রাজু ভাস্কর্যের সামনে। তখনও কেউ জানতো না কয়েক ঘন্টার মধ্যেই কি অপেক্ষা করছে তাদের জন্য। বিকেল 3টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ মিছিল নিয়ে রওনা দেন হলপাড়ার দিকে। বিজয় 71 হলের সামনেই শুরু হয় প্রথম সংঘর্ষ। হলের বাগানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। হলের বিভিন্ন ফ্লোর থেকে লাঠি সোটা, কাঠ, লোহার পাইপ ও বাঁশ হাতে দল বেঁধে নেমে আসেন ছাত্রলীগের কর্মীরা। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালাতে বাধ্য হন। অনেকে আশ্রয় নেন পার্শ্ববর্তী জসিমউদ্দিন হলে। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের শেখ মুজিবুর রহমান হল ও জিয়াউর রহমান হল এলাকাতেও। দুই পক্ষ পরস্পরের দিকে ছুটতে থাকে ইট আর পাথরের টুকরো। এই সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের হল এবং মধুর ক্যান্টিন থেকে ছুটে আসেন আরও ছাত্রলীগ কর্মী। মল চত্বরে সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর শুরু হয় নির্বিচার হামলা। রড, হকি স্টিক, রামদা হাতে তেড়ে আসে ছাত্রলীগ। আতঙ্কে শিক্ষার্থীরা ছুটতে থাকেন ভিসি চত্বরের দিকে, কিন্তু রেহাই পাননি সেখানে গিয়েও। এই হামলায় বাদ যায়নি নারী শিক্ষার্থীরাও। মাথা ফেটেছে অনেকের, হাতে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন কেউ কেউ। একজন ছাত্রী পরে অভিযোগ করেন হেলমেট পরা একদল যুবক তাকে সরে যেতে বলার পর তার হাত মুচড়ে দেয়। প্রায় অর্ধ শতাধিক ছাত্রী তখন আশ্রয় নেন ক্যাম্পাসের একটি ডাবল ডেকার বাসে, কিন্তু বহিরাগত ছাত্রলীগ কর্মীরা তখন তাদের সেই বাস থেকে টেনে নামিয়ে পেটাতে শুরু করে। আতঙ্কিত ছাত্রীরা জোতা ব্যাগ ফেলেই ছুটতে থাকেন বিভিন্ন দিকে, কেউ ফুলার রোড হয়ে শহীদ মিনারের দিকে, কেউ নীলক্ষেতের দিকে। আহতদের স্রোত তখন জমা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে। মোট 297 জন শিক্ষার্থী চিকিৎসা নেন সেখানে, যাদের 12 জনকে ভর্তি করতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হামলা থামেনি হাসপাতাল চত্বরেও। আহতদের সঙ্গে আসা শিক্ষার্থীদের হাসপাতাল থেকে ধাওয়া দিয়ে বের করে দেয় ছাত্রলীগ কর্মীরা। এরপর হাসপাতালের সামনের সড়কে শুরু হয় আবারও পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ। সন্ধ্যা 7:15টার দিকে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। লাঠি সোটা হাতে 20 থেকে 25 জন ছাত্রলীগ কর্মী সরাসরি ঢুকে পড়েন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এবং সেখানেও আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। রাত নামলেও আতঙ্ক কাটেনি। রাত 10টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল, বিজয় 71 হল, মাস্টারদা সূর্য সেন হল ও শহীদ সার্জন জহুরুল হক হলে তল্লাশি অভিযান চলে। শিক্ষার্থীদের মোবাইল ফোন কেড়ে নিয়ে যাচাই করা হয় তারা আন্দোলনে জড়িত কিনা। যাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাদের মারধর করা হয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত একটি কমিটি এবং বিভিন্ন মামলার তদন্তে এই দিনের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু নাম উঠে আসে। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের বিরুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বিরুদ্ধেও সরাসরি হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে। ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে। এছাড়া বিজয় 71 হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফের বিরুদ্ধে অভিযোগ ওঠে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদকে সরাসরি আঘাত করে গুরুতর আহত করে। বিশ্ববিদ্যালয়ের সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনে হল পর্যায়ে যেসব নেতাকর্মীর নাম উঠে আসে তাদের মধ্যে রয়েছে সলিমুল্লাহ মুসলিম হল শাখার ইমন খান জীবন, বিজয় 71 হল শাখার যুগ্ম সম্পাদক ইমরান শেখ, সূর্য সেন হল শাখার সহসভাপতি SH স্বাধীন এবং শেখ মুজিব হল শাখার প্রচার সম্পাদক উমর ফারুক সহ আরো অনেকে। মোট 128 জন
জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়, যা পরে তদন্তের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে 403 জনে গিয়ে ঠেকে। এই হামলায় আহত অসংখ্য শিক্ষার্থীর মধ্যে কয়েকজনের ঘটনা বিশেষভাবে আলোচনায় আসে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী তানজিনা তাসনিম ভিসি চত্বরে হামলার শিকার হন। তিনি জানান, ইট পাটকেলের আঘাতে আহত এক সহপাঠীকে সাহায্য করতে গিয়ে তিনি হেলমেট পরা হামলাকারীদের মুখে পড়েন এবং তার ডান হাত মুচড়ে দেওয়া হয়। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা আশ্রয় নিয়েছিলেন উপাচার্যের বাসভবনে, কিন্তু রাত 2:15টার দিকে সেখানেও ঢুকে পড়ে 1.5 শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগত এবং শিক্ষার্থীদের মারধর করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একই দিনে 2 দফায় হামলা চালায় ছাত্রলীগ। বিকেল 3:30টার দিকে শহীদ মিনার এবং কাটাপাহাড় সড়কে এই সংঘর্ষে আহত হন অন্তত 10 জন শিক্ষার্থী। চট্টগ্রাম শহরেও সাংবাদিক ও পুলিশ সহ বেশ কয়েকজন সংঘর্ষে আহত হন। সব মিলিয়ে 15 জুলাই সারা দেশে আহত হন 4 শতাধিক শিক্ষার্থী। কিন্তু এই একটি দিনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। যে আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, 15 জুলাইয়ের এই সহিংসতার পর তার রূপ নিতে শুরু করে অনেক বড় ঘটনাতে, যার পরিণতি আসে মাত্র 3 সপ্তাহ পরে 5ই আগস্ট।